একজন শিক্ষক হিসেবে তোর সবচেয়ে চ্যালেঞ্জিং জায়গাটা কোনটা? আচ্ছা, চ্যালেঞ্জিং জায়গা হচ্ছে সবচেয়ে আমার স্টুডেন্টদের সাথে কানেক্ট করা প্রত্যেক দিন। এবং আরো এই যে একটু আমি বললাম 10 বছর, যেহেতু আমি একটা সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষকতা করি, আজকে 10 বছর ধরে আমি কিন্তু হাতে গোনাই 3-4টে বই পড়িয়ে আসছি 100 বার। এবং আমার বাচ্চারা চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং আমাদের প্রাথমিক শিক্ষায় যেটা একটা থাকে, হাই স্কুলে হয় ক্লাস টিচার বেসিসে, কিন্তু বা সাবজেক্ট টিচার বেসিসে, নমস্কার, বিয়ন্ড দ্য কার্টেন উইথ দেবারতী পডকাস্ট চ্যানেলে আজকে আপনাদের আবারও স্বাগত জানাই। আজকে এই আমার সঙ্গে পডকাস্টের আলোচনায় যাকে বিশেষ অতিথি হিসেবে আমি পেয়েছি, সে আমার ছোটবেলাকার বন্ধু। বর্তমানে সে একজন প্রাইমারি সরকারি স্কুল শিক্ষক, যার সঙ্গে আজকে আলোচনা করতে পেরে, মানে আলোচনা করব তার আগে তার সম্বন্ধে 2-4 কথা বলে রাখি। সে স্কুল শিক্ষকের পাশাপাশি একজন নাট্য ব্যক্তিত্ব। বিষয়টা হচ্ছে যে আজকে বেসিক্যালি ওর সঙ্গে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, আমি আলোচনায় বসবো, সেটা হলো প্রাইমারি স্কুল শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থার কিছু ভালো দিক, কিছু খারাপ দিক, এবং ভবিষ্যতে এই শিক্ষা ব্যবস্থাটাকে আরো অন্য কোন দিকে নিয়ে যাওয়া যায়, এই সমস্ত বিষয় নিয়ে। নমস্কার, আমার নাম শিলাজিৎ দাস। আমি পেশাগত দিক থেকে একজন প্রাথমিক স্কুল শিক্ষক। আর আজকে দেবারতীর এই পডকাস্ট অনুষ্ঠানে এসে খুবই খুশি এবং সমৃদ্ধ মনে করছি। দেখা যাক, একটা সুন্দর আলোচনা হয়তো হতে চলেছে আমাদের মধ্যে। তুই এখন বর্তমানে একজন প্রায় কত বছর হলো স্কুল শিক্ষক হিসেবে তুই আছিস? 10 বছর কমপ্লিট করলাম এই জানুয়ারিতে। আচ্ছা, খুব মানে অভিনন্দন তোকে। তো এই 10 বছর শিক্ষক জীবনে তুই অলরেডি শিক্ষক হয়ে গেছিস, এবং ছোটবেলা থেকে কি তোর এই ইচ্ছে ছিল যে তুই একজন স্কুল শিক্ষক হবি? না, অ্যাকচুয়ালি সেরকম নয় বিষয়টা। মানে তোকে আমি বলি, আমার বাবা টিচার ছিলেন। এবার আমি বাড়িতে দেখেছি আমার মা টিউশন পড়াতেন, সেটাও দেখেছি। কিন্তু এটা পডকাস্টে বসে আছি বলে বলছি না। আমার না মানে বিক্রেতাদের জীবনটা খুব ফ্যাসিনেটিং লাগে। আচ্ছা, মানে এটা ছোট থেকেই, মানে আমি যেখানে থাকতাম, যে পাড়ায় বড় হতাম, ওই পাড়ায় ত্রিবেণী স্টেশনের খুব কাছাকাছি এলাকা, অনেক হকারকে দেখতাম, ওই পাড়া দিয়ে যেত। হ্যাঁ, মানে ব্যাপারটা সেই অমল ও দইওয়ালার মতন কিছুটা, সেটা আমাকে খুব ফ্যাসিনেটিং করে রেখেছিল। মানে আমি কি বিক্রি করছি সেটা ম্যাটার করে না, কিন্তু আমার অ্যাপ্রোচ, আমি মানুষকে যে কনভিন্স করছি, সেই সেলসম্যানশিপ বা হকারি করা, এটা আমাকে ছোটবেলায় খুব ভাবাতো। আচ্ছা, তো তুই যে প্রশ্নটা করলি যে টিচার হতে চাই কিনা, টিচার আমি হয়েছি, কিন্তু কোথাও যেন মনে হয় আমি সেই হকারি এখনো করছি। মানে তোর ওনাদেরকে দেখে তোর মনে হতো যে আমি আলটিমেটলি আমরা করছি কি, কথা বলছি তো। আলটিমেটলি আমরা একটা কথা বলছি। টিচার কি করে, সেও কথাই বলে, স্টুডেন্টকে একটা কিছু বিষয় ডেলিভার করে, কিছুটা শিক্ষা দান করে এবং শেখে। আমরা একটা লার্নিং টিচিং মানে প্রসেসের মধ্যে সবসময় আছি। তো কোথাও ওই জিনিসটা আমাকে ইনফ্লুয়েন্স করেছে, এখনো করে যাচ্ছে, ভবিষ্যতেও করবে, করে যাচ্ছে। এই যে ডোর টু ডোর সেলসম্যানরা বিভিন্ন বাড়িতে যায়, তাদের টার্গেট থাকে, তারা আলটিমেটলি কি প্রোডাক্ট বিক্রি করে? তারা তো নিজেদেরকেই বেচতে যায়। তো এই যে ব্যাপারটা, অনেক তো শিক্ষক শিক্ষিকা আছে, বাচ্চারা দেখবে কিছু কিছু পার্টিকুলার শিক্ষক শিক্ষিকাকেই বেশি পছন্দ করে। তার মানে তাদের কোথাও সেই শিক্ষা প্রদানের যে প্রসেস, সেইটা বাচ্চারা ক্যাচ করে নিচ্ছে। তো আমি এই ভাষায় যেটা আমি বললাম, আমি বলতেই পারি তাদের মধ্যে সেই সেলসম্যানশিপটা অনেক ভালো। 100 বার। মানে তুই তোর মতন করে শিক্ষকতাটাকে দেখছিস, এক একজন এক এক রকম ভাবে তার পার্সপেক্টিভে সে দেখছে বা তারা দেখছেন, হোয়াটএভার। এখন ডিরেক্ট আমরা টপিকে ঢুকি যে শিক্ষা ব্যবস্থা। শিক্ষা একটা খুব বড় সাবজেক্ট। সেই সাবজেক্টে কথা বলতে গেলে অনেক 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 বিষয়ে কথা বলতে হবে, কিন্তু আমার খুব স্বল্প জ্ঞান। আমি
অতটা এখানে জ্ঞান বিনিময় করতে আসেনি, এটা একটা আলোচনার মাধ্যম। নিশ্চয়ই নিশ্চয়ই। আলোচনার মাধ্যম হিসেবে যেটা মেনলি বলার সেটা হচ্ছে যে একজন শিক্ষক হিসেবে তোর সবচেয়ে চ্যালেঞ্জিং জায়গাটা কোনটা? আচ্ছা, চ্যালেঞ্জিং জায়গা হচ্ছে সবচেয়ে আমার স্টুডেন্টদের সাথে কানেক্ট করা প্রত্যেক দিন। এবং আরো এই যে একটু আমি বললাম 10 বছর, যেহেতু আমি একটা সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষকতা করি, আজকে 10 বছর ধরে আমি কিন্তু হাতে গোনায় 3-4টে বই পড়িয়ে আসছি 100 বার। এবং আমার বাচ্চারা চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং আমাদের প্রাথমিক শিক্ষায় যেটা একটা থাকে, হাই স্কুলে হয় ক্লাস টিচার বেসিসে, কিন্তু বা সাবজেক্ট টিচার বেসিসে, প্রাথমিকে এটা অনেকটা ক্লাস টিচারের মতো। মানে আমি শিশু শ্রেণীতে যে বাচ্চাকে নিয়ে শুরু করলাম, ক্লাস 4 বা 5 অব্দি তাকেই আমি টেনে নিয়েছি। মানে 4-5 বছরের একটা বন্ধন। মোস্ট অফ দ্য প্রাইমারি স্কুলসে এটাই হচ্ছে। কিছু কিছু জায়গায় এই সাবজেক্ট টিচিংটা হয়, যদি সেখানে পর্যাপ্ত পরিকাঠামো থাকে, শিক্ষক শিক্ষিকা থাকে, সেটা আলাদা ব্যাপার। তো এইটা করতে গিয়ে আমি যেটা দেখেছি চ্যালেঞ্জিং, আর কি ভাবে, মানে একইভাবে তো হতে পারে না। একটা বাচ্চা আমার থেকে যেভাবে নিল পড়াশোনা বা যে জিনিসটা বুঝলো শিখলো, আর একটা বাচ্চা সেইভাবে নাও নিতে পারে। অ্যাপ্রোচটা আমাকে চেঞ্জ করতে হবে অবশ্যই। সবার সাইকোলজি সমান নয়। তো আমি প্রতিনিয়ত চেষ্টা করি যে ক্লাসে যেটুকু সুযোগ পাই, আমি আর কিভাবে তাদের কাছে ওই সেই কাছাকাছি পৌঁছানো হ্যাঁ, যায়, মানে ওই একই জিনিসকে আর কিভাবে আলাদা আলাদা ভাবে ডেলিভার করা যায়। এখন যা শিক্ষা ব্যবস্থা আমাদের পশ্চিম বাংলার শিক্ষা ব্যবস্থা, প্রাইমারি শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থায় যে ছেলেমেয়েরা ভর্তি হচ্ছে, তাদের বাবা মায়েরা এনে ভর্তি করছেন, সেই শিক্ষা ব্যবস্থাটাকে কি আরো কোনো দিক থেকে মনে হয় যে চেঞ্জ করলে তাদের ভবিষ্যৎ শিক্ষাটা আরো বেশি, তাদের শিক্ষার পথ আরো বেশি সুগম হবে? বিষয়টা হচ্ছে শিক্ষা ব্যবস্থার কথা যদি আমি বলি, আমি এই যে কথাটা বলবো এটা কিন্তু আমি কোনো ডিপ্লোমেসি করছি না। আমাদের যা ক্যারিকুলাম বর্তমানে, এই কারিকুলামে এবং সিলেবাস, সেটা কিন্তু যথেষ্ট সাইন্টিফিক। আচ্ছা, আমি এটা একদম মানে দর্শকদের উদ্দেশ্যে বলবো যে বেসরকারি স্কুলে যেভাবে পড়ানো হয়, যেভাবে তাদের মানে এডুকেশন যে ওয়ার্ক কালচার, ঠিক আছে, কোয়েশ্চেনেবল নয়, প্রত্যেকের একটা আলাদা প্যারামিটার থাকে। সরকারিতে যেটা মূলত প্রাধান্য দেওয়া হয়েছে সবার আগে, যে বাচ্চার ব্যাগের ওজনটাকে আমাকে কমাতে হবে। এবং বিগত 8-10 বছর ভাবে যারা এই জিনিসটা নিয়ে চর্চায় রয়েছেন, খাটছেন, বিভিন্ন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তারা কিন্তু এই বিষয়টা নিয়ে খুবই মানে ওয়াকিবহাল। এবং যে সিলেবাস তারা তৈরি করেছে, এই সিলেবাসগুলো বাচ্চাদের জন্য খুবই উপযুক্ত। কিন্তু সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে বই আছে, পড়াবে কে? এটা খুব বড় সমস্যা। তার কারণ এই যে শিক্ষকের ক্রাইসিস, এটা কিন্তু এই যে রিক্রুটমেন্ট হোক না হোক তারপরেও রয়ে যাচ্ছে। এবং এর মধ্যে আমার বলতে কোনো আপত্তি নেই, অনেক অনেক কিছু মানে এমন কিছু জড়িয়ে আছে যেগুলো আপাত দৃষ্টিতে আমাদের নিজেদের স্বার্থের জন্য ভালো হলেও শিক্ষা ব্যবস্থার জন্য খারাপ। কেন? আমি আরেকটা ছোট্ট জিনিস অ্যাড করছি, সেটা হচ্ছে কোন সরকারি স্কুলে কতজন স্টুডেন্ট আছে এবং কতজন টিচার আছে, একটা রেশিও থাকে। এবার মানে দেখেছি এরকম ঘটনা ঘটেছে, 5 জন 6 জন 7 জন টিচার রয়েছে এমন স্কুল, কিন্তু সেই রেশিওটা কিন্তু ম্যাচ করছে না। আবার অনেক স্কুল আছে যেখানে হিউজ স্টুডেন্ট, রেশিওটা ম্যাচ করে গেলেও অঙ্কের সমাধান একরকম, কিন্তু একটা পরিকাঠামোকে চালানোটা আর এক রকম বিষয়। আমার একটা ক্লাসে 52টা স্টুডেন্টও থাকতে পারে, একটা স্কুলে 52টা স্টুডেন্ট থাকতে পারে। অল্প এরকম স্কুলে এখন এরকম তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে এক একটা প্রাইমারি স্কুলে স্টুডেন্ট সংখ্যা প্রায় নেই, কিন্তু টিচাররা আছেন ধর 5 জন। তো এই যে টিচাররা কেন আছেন, কিভাবে আছেন, এর মধ্যে কি সমীকরণ কাজ করে, সেইগুলো মানে প্রমাণ ছাড়া তো বলা উচিত নয়। আমরা অনেকেই অনেক কিছু জানি, তো এইটা উজ্জ্ব থাক, কিন্তু মেন যেটা আলোচনার বিষয়, যেখানে নেই সেখানে কেন নেই, এবং সেই কোয়েশ্চেন করার জায়গাটাও অনেক ক্ষেত্রেই নেই। মানে আমার স্কুলে হয়তো হেড টিচারের ভ্যাকেন্সি রয়েছে, অ্যাসিস্ট্যান্ট টিচার নেই,
ওই স্টুডেন্ট টিচার রেশিও অনুযায়ী। কিন্তু আমার স্কুলটা এতটাই বড়, আমার হেড টিচার টিআইসি চালিয়ে নিচ্ছে স্কুল, আমার দরকার সহশিক্ষক শিক্ষিকা, কিন্তু আমি চাইতে গিয়ে পাচ্ছি না, কারণ কাগজে কলমে ভ্যাকেন্সি যেহেতু নেই। 100 বার। এইবার নতুন একটা অ্যাডিশন, আমাদের শিক্ষকদের 12 মাসে শুধু শিক্ষকতার পাশাপাশি অনেকগুলো কাজ করতে হয়। আজ বিগত 2-3 মাস ধরে একটা উৎসব চলছে আমাদের রাজ্যে, প্রচুর আমরা শিক্ষকরা স্কুল ছাড়া সেখানে নিয়োগ হয়েছিস তোরা আর কি বিভিন্ন তাদের কাজে। তাহলে আজকে আমি আমার ব্যক্তিগত যে স্কুলটাতে শিক্ষকতা করি, প্রায় 400 জন স্টুডেন্ট, 10-11 জন শিক্ষক শিক্ষিকার মধ্যে 4-5 জন এই কাজে নিযুক্ত। বাচ্চার বাবা মায়েরা কোন ভরসায় স্কুলে পাঠাবে? 100 বার। বাচ্চাদের কাজই তো বদমাইশি করা, তবেই তো ওরা ছোট। মানে আমি তো বলবো ভুল করা, বদমাইশি করা এগুলো ওদের অধিকার, আমরা বড়রা সংশোধন করব অবশ্যই, কিন্তু ওই শৈশবটা তো ওদের কাছে আর পরে ফেরত পাবে না। আমরা কি পাচ্ছি? আমরাও তো পাইনি, তো করবে 100 বার। এবার ওই ছোটাছুটি দৌড়দৌড়ি করতে একটা ঘটন ঘটে যেতেই পারে। আমার স্কুলের কাছাকাছি হাসপাতালে নিয়ে যাস তো মাথা ফেটে গেল একদম, তোর স্কুল মানে তোর হসপিটাল, তো সেক্ষেত্রে যাতায়াতটা আমাদের থেকেই যায়। তো এইরকম অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। তাই শিক্ষা ব্যবস্থা খুব একটা আঙুল তোলার মুখে নয়, কারণ সিলেবাস বৈজ্ঞানিক দিক থেকে অনেকটাই যুক্তিযুক্ত। মেন যেটা এখন ক্রাইসিস সেটা হচ্ছে, এবং হ্যাঁ আরেকটা জিনিস, মিড ডে মিল, এটা নিয়ে অনেকের অনেক অভিযোগ থাকতে পারে, কিন্তু আমরা আমাদের সীমিত স্বার্থের মধ্যেও বাচ্চাদেরকে মিড ডে মিলের পরিষেবাটা যথেষ্ট ভালো দিই। এবং আগে কি হয়েছে সেটার থেকে মেন ব্যাপার হচ্ছে, বর্তমানে অনেক উন্নত হয়েছে, কিন্তু ওই যে বললাম টিচারের একটা ক্রাইসিস সেই ক্রাইসিসটা থেকেই যাচ্ছে। স্টুডেন্টরা কি স্কুলমুখী হয়েছে? প্রত্যন্ত গ্রামের দিকে দেখা যায় যে স্টুডেন্টরা স্কুলে আসতে চায় না বা পড়াশোনা করতে চায় না, এরকমও তো অনেক স্টুডেন্ট আছে। ধর ক্লাসে যদি 10 জন স্টুডেন্ট থাকে, 5 জন স্টুডেন্ট ধরে নিচ্ছি পড়াশোনা করতে ভালোবাসে, কিন্তু বাকি 5 জনের মধ্যে কেউ, কারোর মাথা ভালো, সে কিন্তু পড়াশোনা করতে চায় না, ফাঁকি মারে, বা কেউ পড়াশোনাই করতে চায় না, এরকমও তো স্টুডেন্ট আছে। তো সেই সমস্ত স্টুডেন্ট যারা একটু হলেও পিছিয়ে রয়েছে, সেই পিছিয়ে যাওয়া স্টুডেন্টদের জন্য তোরা কি স্পেশাল কি এক্সট্রা কেয়ার নিতে পারিস? সেটা হচ্ছে একটা বিষয়, আমি যেটাই একটু আগে বললাম, প্রাইভেট স্কুলের একটা অনেক জাঁকজমক ব্যাপার থাকে, চাকচিক্যতা থাকে, সরকারি স্কুলে তো সেটা নেই। বেঞ্চ কখনো ভেঙে পড়ছে, জানলা দরজার পাল্লা নেই, এই ঘটনাগুলো আছে, কিছু কিছু স্কুলে আছে, আবার এখন অনেকটা নেই। সেক্ষেত্রে হ্যাঁ অবশ্যই আমি কৃতজ্ঞতা জানাবো কিছু বেসরকারি এনজিও সংস্থা, তারা আমাদের সরকারের সাথেও যৌথভাবে স্কুলগুলোকে ডেভেলপ করছে, এবং সেক্ষেত্রে বাথরুম, স্কুল পরিকাঠামোগত দিক দিয়ে তারা স্কুলটাকে সাজানোর চেষ্টা করছে। এইবার স্কুল ছুট বাচ্চাদের বিষয়ে বলি, আমাদের স্কুলে প্রথমে জানতে হবে কোন বাড়ির বাচ্চারা আসে। মূলত তারা ফার্স্ট জেনারেশন লার্নার, ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটাই দেখা যায়। বাবা মা হয়তো পড়াশোনা শেখেনি, তারা ডেলি লেবারের কাজ করে, মা হয়তো কারুর বাড়িতে পরিচারিকার কাজ করে, সাধারণত এটা হয়ে থাকে গ্রামের দিকে। মূলত শহরের দিকে অনেক সরকারি স্কুল আছে যেখানে অনেক সচেতন ভালো পরিবারের ছেলেমেয়েরাও যায়, কিন্তু একদম প্রত্যন্ত গ্রামের দিকে এখনো ওই কালচারটাই আছে। 100 বার। এবার ব্যাপার হচ্ছে তারা তাহলে স্কুলে আসবে কেন? প্রথম কারণ এবং একমাত্র কারণ সেটা হচ্ছে বাবা মাকে কাজ করতে হয় সংসারের তাগিদে। বাচ্চাটা তাহলে কোথায় থাকবে? বাচ্চারা স্কুলে থাকুক, আমরা তাদের কাজ করবো পরিচর্যার দিক দিয়ে। এবং স্কুলে যে আসবে তাকে তো খেতে দিতে হবে, তার জন্য আমরা মিড ডে মিলটা প্রোভাইড করে দিচ্ছি। এবং মিড ডে মিলের গুণগত মান যদি ঠিকঠাক থাকে, পাতি বাংলায় যে সুস্বাদু খাবার, রকমারি খাবার, এইগুলো যদি আমরা আমাদের ওই বললাম সীমিত সামর্থ্যের মধ্যে প্রোভাইডটা করি, সেক্ষেত্রে বাচ্চাদেরও একটা আগ্রহ থাকবে। এবং পাশাপাশি ওই যে বললাম বইয়ের চাপ, যে হ্যাঁ স্কুলে গেলে আমার অত পড়াশোনার চাপ নেই, যে পড়াশোনা করার সে করবে, সবাই করে না, কিন্তু আমাদের যে প্রসেস, এই প্রসেসে প্রত্যেকটা বাচ্চাকে আমাদেরকে ইনভলভ করে রাখতে হবে। সেই ইনভলভমেন্টটাই তোরা কি করে করিস? তারা পড়াশোনা করতেই চায় না, তাদেরকে মানে শেখানো হলো কিছু করে হলেও তাদেরকে কিন্তু মানে পড়াশোনাটার প্রতি ভালোবাসা আনানো যাচ্ছে না, এবং সে যে পরীক্ষাতেও যে খুব বেশি ফল ভালো করছে তাও নয়। সেই সমস্ত স্টুডেন্টদের জন্য তোরা স্পেশাল কি কেয়ার নিস? আচ্ছা, প্রথমত
আমি এটা দুটো ভাগে ভাগ করবো। এক, আমরা টিচাররা স্কুলে সেইটা কিভাবে দেখি, এবং আলাদাভাবে আর কিভাবে দেখা হয়ে থাকে। আমি প্রথমে সেকেন্ডে আসছি, সেটা হচ্ছে এই এনজিওর যে কথাটা বললাম, বিভিন্ন ভাবে অনেক স্পেশাল এডুকেটর নিয়োগ করা চলছে এবং বিভিন্ন স্কুলে তারা আসে, তারা এসে এরকম ক্লাসের কিছু পিছিয়ে পড়া বাচ্চাদেরকে নিয়ে, তারাও স্পেশালি ট্রেন্ড, তারা আলাদাভাবে ক্লাস করে। যদি সেই সুযোগ সুবিধা আমরা প্রোভাইড করতে পারি একটা আলাদা ক্লাসরুমের, সেখানে তারা বসে এবং তারা মানে ওটা ওই এনজিওদেরই একটা প্রজেক্ট থাকে, তারা করে একরকম। দুই, আমরা আমাদের ওই সীমিত সময়ের মধ্যে মিড ডে মিলটাকেও চালাতে হবে, বাচ্চাদেরকে পড়াতে হবে, আনুষঙ্গিক আরো অন্যান্য কিছু কাজ করতে হবে। এই সব কিছুকে মিলিয়ে ঝুলিয়ে যেটুকু সময় বের করতে পারি, আমরা চেষ্টা করি এই লার্নিং প্রসেসটা যেন স্টুডেন্টস সেন্ট্রিক হয়। মানে আমি কিভাবে পড়াবো সেটা কিন্তু মূল নয়, আমার বাচ্চাগুলো কিভাবে পড়তে চাইছে, তারা কি চাইছে এইভাবে। এবং তার জন্য আমাদের LTM এর ব্যবস্থা রয়েছে, লার্নিং টিচিং মেটেরিয়ালস, সেটা আমরা আমাদের এই সরকারি পরিকাঠামো অনুযায়ী যতটুকু পারি বাচ্চাদেরকে দিয়ে তৈরি করাই, নিজেরাও বিভিন্ন ইউটিউব বিভিন্ন রেফারেন্স থেকে দেখি এবং কিছু সরকারি গাইডলাইন্স থাকে সেইগুলো ফলো করি। মানে যে বাচ্চাটা হয়তো পড়াশোনায় অতটা মনোনিবেশ করতে পারছে না, কিন্তু অদ্ভুতভাবে সে মানে ওই পঠন শিক্ষণ যে জিনিসগুলো সেইগুলো তৈরি করতে খুব হেল্পফুল। মানে তাকে আমি একটা খাম বানাতে দিলাম, আর 10টা ভালো বাচ্চার থেকে সে সবচেয়ে সুন্দর নিখুঁত ভাবে সে খামটা বানিয়ে দিল। আমি এটা এই কারণে বলছি যে সে কি চায়, তার কিসে আগ্রহ, অবশ্যই সেই জায়গাটাকে আমাকে একটু দেখতে হবে, তার সাইকোলজিটা আমাকে একটু বুঝতে হবে এবং তাকে সেইভাবে সেই কাজে ইনভলভ করতে হবে। যেমন একটা ছেলে খুব সুন্দর ক্লাস ম্যানেজমেন্ট করতে পারে, আমি যদি অফিসে কোনো কাজ করি, আমি যদি সেই ছেলেটাকে দায়িত্ব দিয়ে রাখি, বলি বাবা তুমি একটু দেখো তো ক্লাসটা, ও কিন্তু খুব সুন্দরভাবে ম্যানেজ করবে। কেউ টয়লেট গেলে বাচ্চাদেরকে ঠিকভাবে ছাড়বে, দুজন করে যাবি, মানে স্যারকে বলে দেবো। পড়াশোনা হয়তো অতটা ভালো না, তো ও যেটা পারে তাকে সেটার মধ্যে ইনভলভ রাখা। তার মানে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা স্টুডেন্টের একটা আলাদা আলাদা অ্যাসেসমেন্ট করতে হয়, ডেফিনেটলি, এবং এটা খুব জরুরিও। তো এখন যে বিষয়টা আসছে যে এই যে তুই 10 বছর ধরে শিক্ষকতা করছিস, একদম শুরুর দিকের শিক্ষার যে পরিকাঠামো, এখন পরিকাঠামো কি উন্নতির পথে, নাকি যেরকম 10 বছর আগে দেখেছিলি সেই রকমই রয়েছে? আচ্ছা, এইটার উত্তর দিতে গিয়ে প্রথমে তো আমাকে আমার নিজের বিষয়ে বলতে হবে। বল। 10 বছর আগে 21 বছর বয়সে যখন আমি শিক্ষক হিসেবে ঢুকেছিলাম, আমি নিজে কতটা মানে ব্যাপারটার সাথে মানে মিশতে পেরেছি সেটাই একটা প্রশ্ন ছিল সেই সময়। মানে আমি মনে হলো যেন কোথায় চলে এসেছি। মানে স্কুলে রয়েছি, ছোট ছোট বাচ্চা কান্না করছে, ডাক দিয়ে পড়ছে, এইগুলোর মধ্যে তাদেরকে নিয়ে পড়ানো তো অনেক দূরের কথা, সামলানো। তারপর ওই যে বললাম বাচ্চারা বদমাইশি করবেই, দৌড়াদৌড়ি করছে, ওকে মারছে, লেগে যাচ্ছে, এই যে নানা রকম জিনিস, আমি নিজে মানে আউট অফ নোয়ার হুট করে যেন মনে হলো আমার এখানে বসিয়ে দেওয়া হয়েছে। এবার আমাকেও তো শিখতে হবে, এটা এমনই জিনিস আমি এখনো শিখে চলেছি। শিক্ষক মানে সে শেখায় সেটা নয়, শিক্ষকও শিখছে সব সময়। আমাদের জীবনটাই শেখার জীবন। আমি যদি যেদিন ভেবে ফেলবো আমি সব শিখে গেছি, আমি শেষ, ওখানেই স্টপ। এইবার এটা তো গেল আমার নিজের একটা ডেভেলপমেন্ট টিচার হওয়ার পথে। আর শিক্ষা ব্যবস্থার কথা যদি বলি, তাহলে হ্যাঁ, দিনের পর দিন যত এগিয়েছে মান কিন্তু উন্নত হয়েছে। ওই পড়াশোনা, বইপত্র, ওই সমস্ত দিক দিয়ে এইগুলো নিয়ে কিছু মানুষ সবসময় চর্চার মধ্যে রয়েছে। তারা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটাকে কিভাবে আরো উন্নতি করা যায় সেগুলো নিয়ে ভাবছে। বেসিক্যালি প্রাইমারি শিক্ষা। আমি বারবার এই একটা কথা বলবো যে আমি বইটাকে কেমন ভাবে বানালাম, সেইটা বাচ্চারা কি ভাবে বাচ্চাদের মধ্যে ইমপ্লিমেন্টেশন হবে সেগুলো নিয়ে চর্চা করলাম, সব ঠিক আছে, সেগুলো একদিকে, কিন্তু করবে কে? টিচাররা। প্লিজ, আমার মনে হয় যারা পলিসি মেকার তারা যেন একটু টিচারদের দিকেও নজর দেওয়া হয়, এইটাই। স্টুডেন্টস কোয়ালিটি, অনেকে বলে যে ভালো ঘরের বাবা মায়েরা যারা একটু শহর কেন্দ্রিক জীবনযাপন করেন বা মফস্বল কেন্দ্রিক জীবনযাপন করেন, কারণ সবাই শিক্ষিত বাবা মায়েরও তো আবার ভাগ আছে, কিছু অশিক্ষিত বলবো না, ইলিটারেট বাবা মা যারা
প্রপার স্কুল শিক্ষা যাদের নেই, পুঁথিগত জ্ঞান নেই, আর কিছু কিছু হাই ক্লাস বাবা মা রয়েছে যাদের পুঁথিগত জ্ঞান বিরাট। আমি এখানে ছোট করে ইন্টারাপ্ট করি, এরকম অনেক বাবা মায়ের সাথে আলাপ করেছি, কথা বলেছি, সত্যি তারা স্কুলে যায়নি, জীবনটা তারা দেখেছে এবং জীবনের অভিজ্ঞতা তাদের মধ্যে যা রয়েছে, আমি 10টা মিনিট তাদের সাথে কথা বলতে গেলাম, নিজে সমৃদ্ধ হওয়া যায় 100 বার। অন দ্য কন্ট্রারি, আমি এমন কিছু এডুকেটেড বাবা মায়ের সাথেও মিশেছি, হয়তো কেউ কেউ মানে তারাও হয়তো শিক্ষকতার প্রফেশনেও আছে, এরকমও দেখেছি। মানসিকতার দিক থেকে তারা এখনো অনেক পিছিয়ে, তাদের অনেক ডেভেলপ করা উচিত। 100 বার কম্পিটিশন থাকবে বাচ্চাদের মধ্যে, একটা কম্পিটিশনটা আমি কার সাথে করব? আমি নিজের সাথে করব। আমি কালকে কি ছিলাম, আজকে কি আছি, আগামী দিনে আরো কি করতে পারি, আমি কোন জায়গায় দেখতে চাই। কিন্তু ওই মানে পাশের স্টুডেন্টের সাথে কম্পিটিশন করা, এটা তো শিখিয়ে দেওয়া হচ্ছে যে অমুক তোর ওই বন্ধুটা অঙ্কে 100 পেলো, তুই কেন পেলি না, তোকেও পেতে হবে। আমার বাংলাটা হয়তো খুব ভালো, আমি অঙ্কটাকে ঠিক করতে গিয়ে যেটাতে ভালো সেটাতে খারাপ হয়ে যাচ্ছে। এটা একটা ডিফারেন্ট, একদম অন্য লাইনের আলোচনা। আমি যেটা বলছিলাম যে স্টুডেন্টস কোয়ালিটি, অনেক বাবা মায়েরা আছে না, শিক্ষিত বাবা মা, আমি আবারও রিপিট করছি, তারা তো তাদের সন্তানকে সরকারি স্কুলে ভর্তি করছেন না এখন। অনেকের বক্তব্য সরকারি স্কুলে পড়াশোনা হয় না, এটা একদম মানে র্যান্ডামলি কোন রাস্তার মানুষকে যদি তুই এমনি ইন্টারভিউ নিয়ে জিজ্ঞেস করিস, তাহলে বলবে যে না, সরকারি স্কুলে তো পড়াশোনা হয় না, সবাই তো ভাত খেতে যায়। ঘটনাটা, এটা ঘটনা, কারণ তারা তো দেখছে তাদের স্কুলের টিচার বিএলও হয়ে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছে। ঘটনা তো সেটা তো বর্তমানে, আমি আগেকার কথা বলছি। আগেকার দেখো, আমি একটা কথা বলি তোকে, একটা কনসেপ্ট ছিল, সেই মানে এটা বলতে হাস্যকর লাগবে, কিন্তু এটা তো ছিল কনসেপ্ট, যে স্যার ক্লাসে বসে খবরের কাগজ পড়ছে, ম্যাডাম হয়তো উল বুনছে, কিন্তু এইটা ব্যাকডেটেড, এই চিন্তা ভাবনা যাচ্ছি না। আমি বলতে চাইছি যে বর্তমানে এবং 10 বছর আগেকার কথাও বলছি, তখনকার বাবা মায়েরা মনে করতো সরকারি স্কুলে ছেলে মেয়েকে পড়াবো না, তাই ইংলিশ মিডিয়াম কনসেপ্ট তো সেখান থেকে এসেছে। এখনকার বাবা মায়েরা কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন এবং বলছেন যে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা ভালো হয়, স্টুডেন্টস কোয়ালিটি ইংলিশ মিডিয়ামে ভালো, বাংলা মিডিয়ামে যারা পড়াশোনা করছে তাদের কোয়ালিটি সেভাবে হচ্ছে না। কিন্তু আমরা তো আমাদের সময় সরকারি প্রাইমারি স্কুলে পড়েছি, এবং আমি বেসরকারিতে যদিও পড়েছি, আমাদের সময় তখন বেসরকারি সরকারি দুটো মাধ্যমই ছিল, তুই হয়তো এই কনসেপ্টটা জানিস। তো যেহেতু স্পোর্টস এর আমার অ্যাক্টিভিটিস ছিল, সেহেতু আমাকে সরকারি জায়গা থেকেই সেটা কন্টিনিউ করতে হয়েছিল। হোয়াটএভার, আমি আমার কথা বাদ দিই এখন। বিষয়টা হচ্ছে যে স্টুডেন্ট কোয়ালিটি তো সরকারি স্কুলে পড়েও হয়, স্টুডেন্ট কোয়ালিটি তো তৈরি হয়, কোয়ালিটি স্টুডেন্টসরা বেরোচ্ছে। কিন্তু এখনকার যে বাবা মায়ের একটা কনসেপ্ট হয়ে গেছে যে সরকারি স্কুলে পড়ালে আমার ছেলে মেয়েটা ভালো শিখবে না, ভালো ইংরাজি ভাষা শিখবে না, ভালো করে কথা বলতে শিখবে না, ভালো করে ম্যানার্স শিখবে না, ওভারঅল তার শিক্ষাটা সে পিছিয়ে যাবে শিক্ষাগত দিক থেকে। তুই এই ব্যাপারে কি বলতে চাস? না, এই ব্যাপারে আমি এটাই বলতে চাই, আমি খুব একটা ডিফার করব না। আচ্ছা, কেন করব না আমি বলছি। আমি প্রথমেই বললাম যে আমাদের স্কুলে কারা আসে, এই জায়গাটা আমাকে ক্লিয়ার হতে হবে। 100 বার। সকালবেলা বাচ্চা বাড়ি থেকে বেরোচ্ছে, স্কুল আসে পথে, সে দেখছে 7 সকালে বাবার নেশা করে মাকে ধরে মারধর করছে, এইরকম ঘরের ছেলে মেয়ে কিন্তু আমাদের স্কুলে আসে। সেই ক্ষেত্রে তুই কি কোয়ালিটি, এবার ওই যে ছেলেটা যে 2 অক্ষর 4 অক্ষর সকাল সকাল শুনে এলো, সে হতেই পারে ক্লাসে আরেকটা বন্ধুকে সেই শেখাচ্ছে, সেই জায়গাটা কিন্তু তোরা সব ক্ষেত্রে কন্ট্রোল করতে পারছিস? সম্ভব নয়। কিভাবে কন্ট্রোল করব? আমি স্কুলে তাকে কয়েক ঘন্টার জন্য পাচ্ছি, বাকি সময়টা তো বাড়িতে। আর তারপর ওই যে বললাম ক্রাইসিসটা এমন একটা জিনিস, অনেক বাচ্চা 4-5-এ পড়ার পর পড়াশোনা ছেড়ে দিচ্ছে, তারা মনে করছে আমিও বেরিয়ে যাই, কাজ করি, রোজগার করি, টাকা চিনে যাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রাইভেট স্কুলের ব্যাপারটা কি হয়, একটা সিলেবাসের চাপ, এটা মারাত্মক একটা ব্যাপার। এই যে কমপ্লিট এঙ্গেজমেন্ট, এবং মূলত 2-3টে কেস বাদ দিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি ভালো ঘরের ছেলেমেয়েরাই সেখানে যাতায়াত করছে। ভালো ঘর মানে কি, এই কোট অ্যান্ড কোট ভালোটার আবার ম্যাটার অফ পারসেপশন। একদম ভালো মানে সো কল্ড একটু প্রিভিলেজড শ্রেণীর মানুষ তারা ওখানে যাচ্ছে, তারা তুলনামূলক কম বেশি সমমনস্ক। তো সেই ক্ষেত্রে তাদের এই মানে ম্যাচটা করছে, আমি যার পাশে বসে আছি সে ব্যাগ থেকে যে টিফিনটা বের করছে আর আমি যে টিফিনটা বের করছি,
কম বেশি ম্যাচ করে যাচ্ছে। সরকারি স্কুলে তো সেটা নেই। কেউ টিফিনই আনে না, সবাই থালা আনে। বাচ্চা দুধ চা বিস্কুট খেয়ে স্কুলে আসে, আমরা দেখেছি এইগুলো ঘটে। তো সেই ক্ষেত্রে তাদের থেকে তুই কি কোয়ালিটি আশা করতে পারিস? কিন্তু যদি সেইখান থেকে 10 জনের মধ্যে থেকেও একজন কোয়ালিটি স্টুডেন্ট বেরোয়, তারা কিন্তু সেই আধারটাকে নিয়েই বেরোয় এবং অবশ্যই বেরোচ্ছে, বিগত দিনেও বেরিয়েছে। আমাদের সময় যেহেতু ইংলিশ মিডিয়ামের কনসেপ্ট ছিল না, আমাদের সময় ভালো ঘর হোক, একটু আন্ডার প্রিভিলেজড ঘর হোক, সবাই আমরা একসাথে পড়াশোনা করছি। একদমই তাই, একদমই তাই। আমরা কিন্তু এটা আমাদের মধ্যেও এই বিষয়টা ছিল না যে ওর বাবা বিরাট চাকরি করে, আমার বাবা তো কিছুই করে না, বা আমার বাবা খুব কম মাইনের একটা চাকরি করে। আমাদের মধ্যে বাবা মায়ের স্ট্যান্ডার্ডটা দেখা হতো না, আমরা সবাই বন্ধু ছিলাম। না, এবার এই কনসেপ্টটা কিন্তু এখন চলে এসেছে, এবং আমরা তো একটা সোসাইটির মধ্যে রয়েছি, এবং একটা বাচ্চার ডিসিশন বাচ্চার বাবা মা দুজনে মিলেই নেয়, সব সময় একতরফা তো হয় না। আমি একদম নিজের পার্সোনাল একটা জিনিস শেয়ার করব, আমার কোনো আপত্তি নেই বলতে। আমি সরকারি স্কুলের শিক্ষক, আমাকে অনেকে জাজ করতেই পারে, আমার ছেলে কিন্তু প্রাইভেট স্কুলে পড়ে। আমি এটা এখানে অন ক্যামেরা বলছি, কারণ আমার ইনিশিয়ালি ইচ্ছা ছিল ছেলেকে সরকারি স্কুলে দেওয়ারই। হয়তো আমি নিজের স্কুলেও দিতাম না, কিন্তু অন্য কোনো সরকারি স্কুলে দিতাম, আমি একদম ক্লিয়ার বলছি। কিন্তু সন্তানটা তো আমার নয়, তার মায়ের ইচ্ছা ছেলে আমার ইংলিশ মিডিয়াম স্কুলে পড়বে। তো তখন আমি দেখলাম যে ঠিক আছে, আমার আপব্রিঙ্গিং একদম ছোটবেলায় আমি যে স্কুল দিয়ে শুরু করেছি সেটাও একটা প্রাইভেট স্কুল ছিল, তো তারপর আমি সরকারিতে চলে আসি। তো তাহলে সেই স্কুলটাই আমার যোগ্য মনে হয়েছে যে না, এইখানে আমার ছেলের আপব্রিঙ্গিংসটা ভালোই হবে। তাই জন্য আমি দিলাম, ঠিক আছে তোমারও মতামত থাক, আমারটাও থাক, এইখানে বল। কিন্তু বিষয়টা হচ্ছে তা বলে আমাকে যদি কেউ জাজ করে যে আপনি সরকারি শিক্ষক, আপনি কি করে, না, বিষয়টা হচ্ছে আমি স্কুলের শিক্ষক, স্কুলে কিন্তু বাবা নই। না, একদমই তাই, এই জায়গাটা বুঝতে হবে। এবং আমার অ্যাপ্রোচটা তখন সমস্ত বাচ্চার জন্য সমান হবে, 100 বার। এবং তারা যে ফ্যামিলি থেকে বিলং করে, আমাকে তাদের মতো করে সেইভাবে মিশতে হবে, 100 বার। আমার ল্যাঙ্গুয়েজ সেই রকম থাকবে। এটাই মানে সেই ক্ষেত্রে কোয়ালিটি স্টুডেন্ট হচ্ছে এরকম, তো তোদের স্কুল থেকে এখনো তো কোয়ালিটি স্টুডেন্ট ডেফিনেটলি বেরোচ্ছে। এবং আমি 10 বছর হলো, তার মানে আমি যখন জয়েন করেছিলাম 3-4 যাদেরকে পড়িয়েছি, মাধ্যমিক দিয়ে দিয়েছে, তারা আমার স্কুলের, খুব আমি গর্বের সাথে বলি, মাধ্যমিকে একাধিক স্টার স্টুডেন্টস রয়েছে যারা আমার স্কুলে প্রাইমারিতে পড়েছে, আমি হয়তো তাদেরকে পড়িয়েওছি। বাহ, মানে সেই জায়গা থেকে দেখতে গেলে 10 জনের মধ্যে থেকে 2 জন বা 3 জন কিন্তু অ্যাজ আ কোয়ালিটি স্টুডেন্ট তারা বেরোচ্ছে, বেরোবে। এবং এটা চলবে, এটা কন্টিনিউয়াস প্রসেস, এটাকে না, এর বিকল্প নেই। না 10টা কেন 20টা প্রাইভেট স্কুল খুলে যেতে পারে, তারা ভালো অবশ্যই পড়াবে, সব ঠিক আছে, কিন্তু সরকারি স্কুলের রিকোয়ারমেন্ট থাকবেই, আর এটাকে রিপ্লেস করা যাবে না। না, কারণ এই শিক্ষাটা অ্যাকচুয়ালি সরকারি বেসরকারি শিক্ষা বলে তো কিছু হয় না, সমস্ত শিক্ষাটাই কিন্তু তোর বাড়িতে হচ্ছে। আমি বলছি না যে স্কুলের ভূমিকা নেই, আমি মানে অস্বীকার করব না, কিন্তু বেসরকারি স্কুলে পড়ে সরকারি স্কুলে পড়ুক, যেখানেই পড়ুক, তার যদি বাবা মায়ের শিক্ষাটা সঠিক হয়ে থাকে, অনেক ক্ষেত্রে কিন্তু সেটাও কোথাও না কোথাও গিয়ে এফেক্ট ফেলে। এবং আমাদের ভারতবর্ষ এমন একটা দেশ, এই দেশে সোশিও পলিটিক্যাল এমন একটা আমাদের কালচার আছে, কিছু মানুষকে না আনপ্রিভিলেজ বানিয়ে রাখা হয় 100 বার। এটার পিছনে ব্যাপার আছে। আমার যদি কোনো দাবি না থাকে, আমার যদি সবকিছু পূরণ হয়ে যায়, তাহলে আমি তোমায় কেন চাইবো? 100 বার। এবার সেই আনপ্রিভিলেজ মানুষগুলোর জন্যই এই সরকারি ব্যবস্থাগুলো চলবে, মানে এটার কোনো শেষ হবে না। মানে প্রাইমারি স্কুল উঠে যাবে, অনেকে বলে সরকারি প্রাইমারি স্কুল তো চলে না, উঠে যাবে, না, উঠে হয়তো যাবে না, স্টুডেন্ট সংখ্যা কখনো কমতে পারে, আবার কোনো সময় হয়তো বেড়েও যেতে পারে। মানে আমরা তো চেষ্টা করে যেতে হবে যে আসুক আমাদের কাছে। আমরা মিড ডে মিলের অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে, দেখো হাতের আমি কি বলছি, সমান নয়। কোথাও যদি একটা দুর্নীতির খবর হয়, হুট করে দাগিয়ে দেওয়া উচিত নয় যে তার মানে সব জায়গাতেই হচ্ছে। আমরা সবসময় চেষ্টা করি যে ফুড, এডুকেশন, পরিকাঠামো, স্কুল বিল্ডিং এর ইনফ্রাস্ট্রাকচার সবকিছু দিয়ে যাতে একটু অ্যাট্রাকটিভ করা যায়। কারণ পহলে দর্শনদারি ফির গুণ বিচারি, কথাই আছে। একদম। তো সেটা আমাদের লিমিটেশনসও আছে, অবশ্যই। তার মধ্যে থেকে আমরা জব রোল যেমন আছে, সেই কিছু জবের তো লিমিটেশনসও থাকে। একদমই তাই। আচ্ছা, এইবার
একদম লাস্ট, মানে বিশেষ কিছু আলোচনায় আমি যাচ্ছি না, কারণ এটা একটা খুব ক্যাজুয়াল আলোচনায় বসেছে যেহেতু, তাই বেশি গভীরে গেলাম না। আমার যেটা গলার অবস্থা খুব খারাপ। গলার অবস্থাও খুব খারাপ। বুঝতে পারছি। আমি যেটা বলতে চাইছি, আজ থেকে তোর বয়স বাড়বে 10 বছর ধরে, না তোর 10 বছর বয়স বেড়ে গেছে, এবং প্রাইমারি স্কুলেই তুই শিক্ষকতা করছিস। সেই 10 বছর পরে দাঁড়িয়ে অ্যাজ আ স্কুল টিচার কি কি পরিবর্তন দেখতে চাস যেটা এখন নেই আগামী 10 বছর? আগামী 10 বছরে পরিবর্তন অবশ্যই আমি সবার আগে যেটা চাইবো, আমার প্রাইমারি স্কুলগুলো থাকুক, অবশ্যই বাঁচুক, এবং স্কুলগুলোতে ভরে ভরে বাচ্চা থাকুক। এইটা আমি সবসময়ই চাইবো। একজন টিচার হিসেবে আমি কখনোই আই ক্যান নট লুজ হোপ, আমাকে এই আশা রাখতেই হবে। এবং আমি চাইবো যে বাচ্চারা এই যে সরকারি স্কুলগুলোতে এসে পড়াশোনা শিখছে, তারা আগামী দিনে যেন প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠিত মানে যে সবাই বসে মানে পডকাস্ট করবে বা বড় কিছু একটা জায়গায় দাঁড়িয়ে যাবে সেটা নয়। সে যদি সামান্য কিছুও করে সসম্মানের সাথে করুক। আমি বলছি শিক্ষার পরিকাঠামোর কি পরিবর্তন দেখতে চাস? শিক্ষার পরিকাঠামো মানে যেটা এখন হয়তো তোর মনে হচ্ছে যে যেটা শিক্ষা ব্যবস্থায় অ্যাড করা দরকার আছে, বা আগামী 10 বছরও যদি এটা অ্যাড করা যায়, তুই কি জায়গা অ্যাড অন করতে চাস? বলছি ন্যাশনাল এডুকেশন পলিসি যেটা রয়েছে, সেই পলিসির মধ্যে অনেক ভালো দিক রয়েছে, ঠিক আছে, আমরা সেই গাইডলাইন্স এর মধ্যেই তো চলি। আমি কেন বারবার এই জিনিসটার মধ্যে পুরোপুরি ঢুকতে চাইছি না, তার কারণ আমার মনে হয় প্রত্যেকটা বিষয়ের জন্য অভিজ্ঞ লোক আছে, তারা এই পলিসিটাকে নিয়ে সবসময় চর্চায় আছে। আমার কাজ হচ্ছে তাদের সেই পলিসিটাকে ইমপ্লিমেন্ট করানো ক্লাসের মধ্যে। তাই জন্য আমি ওই জায়গাটা চাইছি না। কিন্তু তারপরেও আমি বলবো এই ইংরাজি শিক্ষা, কম্পিউটার শিক্ষা যেগুলো যুগোপযোগী, সেইগুলো আমাদের সরকারিতে যদি আরো ভালো আনানো যায়, তার জন্য ভালো হবে। যেমন আমি বলি, আমাদের এরকম আমরা ভেবেওছিলাম যদি এরকম হয়, আমরা টিচার যারা কেউ বাংলা মিডিয়ামের, কেউ হয়তো ইংলিশ মিডিয়ামেরও আছে, আচ্ছা এরকম রিক্রুটমেন্ট প্রসেসটা যদি এরকম কেন হয় না যে একটা সরকারি স্কুলে যদি 5টা টিচার থাকে, কোনোভাবে 2জন টিচার যেন ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডে রাখা হয়। তাহলে কি হলো, কিছুটা হলেও তো সে আর 5 জনের থেকে একটু হলেও বেশি বোঝে, হতে পারে। বা টিচারদেরকে যে ট্রেনিং গুলো আমাদের দেওয়ানো হয়, সেখানে স্পোকেন ইংলিশের একটা জায়গা রইলো, যেটার মধ্যে থেকে তারা যেটা শিখে আসবে বাচ্চাদের মধ্যে কিছু ইমপ্লিমেন্ট করবে। সেকেন্ড হচ্ছে কম্পিউটার ল্যাব, অনেক জায়গায় নিজ উদ্যোগে ডোনেশনের মাধ্যমে বা লোকাল বডিজদের মাধ্যমে বিভিন্ন স্কুলে হয়েছে, কিছু জায়গায় প্রোভাইড করা হয়েছে, সেটা তাও অফিসিয়াল কাজে লেগে যায়। কিছু কিছু স্কুলে হয়তো বাচ্চারা শিখছেও। কিন্তু যদি হাই স্কুলের মতন প্রাথমিক লেভেল থেকেই যদি কম্পিউটার শিক্ষাটা চালু করা যায়, সেটা দরকার। যেগুলো প্রাইমারি স্কুলে মানে প্রাইমারি বেসরকারি স্কুলে অলরেডি আছে। আরেকটা জিনিস, এই জিনিসটা আমি অবশ্যই বলবো, সেটা হচ্ছে সেক্স এডুকেশন। একদম রুট লেভেল থেকে বাচ্চাদেরকে শেখানো উচিত। আমরা বাচ্চাদের, আমাদের গভর্নমেন্টে এরকম একটা আছে প্রজেক্ট, আমরা বাচ্চাদেরকে গুড টাচ, ব্যাড টাচ এইসব বিষয় নিয়ে বলি। কিন্তু পাশাপাশি যেটা হয়, আমাদের এই সরকারি স্কুলের অনেক স্কুল ছুট বাচ্চা, মানে আজকের ডেটে 2026 সালেও এটা শুনতে হয় আমার কোন একজন প্রাক্তন ছাত্রী হয়তো বিয়ে হয়ে গেছে। তো এইগুলো খুব কষ্ট দেয়। তো এরকম ঘটনাগুলো ঘটছে আমাদের সোসাইটির মধ্যেই ঘটছে। তাই ছোট থেকে এই যাবতীয় বিষয়ে শিক্ষার প্রদানের যদি একটু চেষ্টা করা যায়, এবং এখানে পুরোপুরি আমাদের হাতে, দেখুন ইমপ্লিমেন্ট কেন করা কঠিন হচ্ছে, কারণ বাড়ির সাপোর্ট। বাড়িতে চর্চা রাখতেই হবে, কিন্তু কি করে হবে, সেই মানুষগুলো তো পেটের দায় সকাল থেকে রাত অব্দি 100 বার বাইরে, কে দেখবে? আমরা স্কুলেই কয়েক ঘন্টায় আর কি করব? 100 বার, মানে মিলিয়ে ঝুলিয়ে ক্ষত অনেকটাই বড়, সেটাকে অনেক বড়। আজকে প্রাইভেট স্কুলে পড়ুক বা সরকারি স্কুলে পড়ুক, আমি সন্ধ্যেবেলা আমার ছেলেটাকে বা মেয়েটাকে নিয়ে 1টা ঘন্টা যদি বসি, সেটা কিন্তু অনেক বড়। আমি হয়তো পড়াশোনা কিছু জানি না, আমি এরকম অনেক মাকে দেখেছি, আমার খুব ভালো লাগে, পেটাবো জোরে জোরে পড়, আমি যেন শুনতে পাই। হ্যাঁ, এটাই তো দরকার, এটাই দরকার। শুনুক, আমরা বলি যে বাচ্চা পড়বে, আপনি শুনবেন, যদি দেখেন চুপ করে গেছে বকা দেবেন। কিন্তু সবাই সেটাও থাকে না, বাবা মায়ের সেই এডুকেশনটাও নেই যে ছেলে মেয়েকে নিয়ে বসতে হবে, বা সারাদিন পরে একটা মানুষ খেটে আসার পরে আর মনে হয় না যে আর ওকে নিয়ে বসে। এই রিসেন্ট সরস্বতী পুজো গেল, একটা দোকানে আমার এক ছাত্রকে দিলাম, কি রে তুই কি করছিস? অনেকদিন স্কুল যায় না, বাবা মেলায় দোকান দেয়, এখন কি করবে? ও সেই দোকানে বসে রয়েছে, ও বাবার সাথে চলে গেল পড়াশোনা ছেড়ে দিয়ে।
এই টাকাটাও কালচারটা দেখে নিল। থাকবে, এই কালচারটা থাকবে এবং এদেরকে নিয়েই চলতে হবে। এই কালচারটা আছে বলে না আমরা এই কালচারটাও দেখতে পাচ্ছি। একদমই তাই। দু ধরনের মানুষই থাকা দরকার সমাজে, দু ধরনের কেন, সব ধরনের মানুষই সমাজে থাকা দরকার। আমরা সব কখনোই চাইবো না, কিন্তু কেউ কেউ চাইবে, কেউ কেউ চাইবে। কারণ ওই যে বললাম, আমার যদি দাবি না থাকে আমি তোমার কাছ থেকে কেন চাইতে আসবো? 100 বার 100 বার। এটা এর থেকে আর বেশি কিছু আজকের আলোচনা করছি না, কারণ দুজনেরই গলার সমস্যা খুব খুব। এবং তোর সঙ্গে আলোচনা করে অনেক কিছু আমি নিজে অনেক সমৃদ্ধ হলাম। Thank you. যতবারই আমি যতজনের সঙ্গেই বসছি প্রত্যেকবারই আমি কিছু না কিছু শিখছি। এটা এই পডকাস্টিংও চলবে, আমিও কিছু শিখবো আশা করি। আর ছোট করে আজকে দু একটা কথা আরো বলে দিই। আজকে আমাদের এপিসোড এখানেই শেষ করছি এবং ক্যামেরার পেছনে যে আছে সে হচ্ছে তার নাম দীপঙ্কর এবং সে কন্টিনিউ এই বিষয়টার মধ্যে চলছে। সে যদি হেল্প না করতো আমাকে তাহলে হয়তো এই পডকাস্টিং আমার করা হতো না, ভাবনাটা আমার ভাবনাতেই থেকে যেত, সেটা আর বাস্তবায়িত করা আমার একার পক্ষে সম্ভব ছিল না এবং সেটাও 0 বাজেটে। ও ভিডিওগ্রাফির সঙ্গে সঙ্গে এডিটিং এর আমাকে হেল্প করছে এবং এর ফলে একটা অ্যাজ আ টিম আমি ওর সঙ্গে কাজ করছি, ও আমার টিম মেম্বার হিসেবে ওকে আমি দেখছি। ভবিষ্যতে আরো অনেক পডকাস্টিং করব আশা করা যায় এবং আরো ভালো সেটআপে করব। আপাতত আজকে এই বলেই আমি শেষ করছি। তো ওকে অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য, আমার সঙ্গে বসে শিক্ষা ব্যবস্থা নিয়ে একটা খুব প্রোডাক্টিভ আলোচনা করার জন্য। এবং লাস্টলি আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে আমাদের অনেকদিন আড্ডা দেওয়াও বাকি ছিল। হ্যাঁ, আড্ডা হলো আজকে, আড্ডা হলো, আড্ডা হলো। প্রোডাক্টিভ আড্ডা। অনেক সময় ভুলভাল আড্ডা হয়, না, আজকে ভালো আড্ডা হয়েছে। ভালো আড্ডা হয়েছে। আর কি, একদম। থ্যাংক ইউ, ভালো থাকো। থ্যাংক ইউ, তুইও খুব ভালো থাক।